সিম্পটম সাইন কিরকম হবে? যদি প্রাপ্তবয়স্ক এবং বাচ্চা হয় তাহলে জ্বর, মাথা ব্যথা, বমি, জ্বর, মাথা ব্যথা, বমি মেনিনজাইটিস। জটিলতা কি হবে? তাকে হাইড্রোসেফালাস, মাথাটা ফুলে যায়, ওই যে পানি জমে যায়, জমে মাথাটা বড় হয়ে যায়। কর্টিক্যাল সেনার প্যারালাইসিস, মানসিক ভারসাম্য হারিয়ে ফেলা, সেরিব্রাল প্যারালাইসিস। ঠিক আছে? তা অর্থাৎ ব্রেনটা তার অক্ষম হয়ে যাবে সোজা করা ধীরে ধীরে। ল্যাবরেটরি পরীক্ষা, এটা টেস্ট করার জন্য কি করতে হয়? আচ্ছা, প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে পরীক্ষা করলে পাওয়া যায়, মানে ল্যাবরেটরি না, এমনি সাধারণ পরীক্ষা করে দেখা যায় ঘাড় শক্ত হয়ে যায়, নেক রিজিডিটি, ঘাড় শক্ত হয়ে যায়। ঠিক আছে? আচ্ছা, 1 মাস থেকে 1 বছরের বাচ্চাদের ক্ষেত্রে কি হয়? বাচ্চা জোরে জোরে কাঁদতে থাকে, ইরিটেবল বা মেজাজ খিটখিটে হয়, বমি, খিঁচুনি, অনেক সময় শুধু খিঁচুনি থাকে। এই যে কনভালশন, স্পাজম। পরীক্ষা করলে পাওয়া যায় ঘাড় শক্ত হয়, তারপরে হচ্ছে সামনের ফ্রন্টালি ফুলে যায়, বালজিং হয়। আর 0 থেকে 28 দিনের বাচ্চা যদি হয়, সেই ক্ষেত্রে বাচ্চা সাধারণত বাঁকা, কাললাভ হয়ে যায়, খেতে পারে না, সারাক্ষণ কাঁদতে থাকে, খিঁচুনি, কনভালশন, শ্বাস প্রশ্বাস অনিয়মিত হয়। পরীক্ষা করলে পাওয়া যায় ওই যে সামনে ফ্রন্টালি ফুলে যায়, ওজন যে হারে বাড়ার কথা সে হারে বাড়ে না। ওজনের কথা যেহেতু আসলো, কিছু কিছু রোগের ক্ষেত্রে ওজন ভেরি মাচ ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। যেমন কার্সিনোমা, ক্যান্সারের ক্ষেত্রে ওজন, ওজন যদি মনে করেন যে কমে যাচ্ছে না, স্বাভাবিকই আছে, যা আছে তাই আছে, বরং বৃদ্ধি পাচ্ছে, তাহলে মনে করতে হবে রোগী ভালো আছে। তারপরে ডায়াবেটিসের ক্ষেত্রে ওজন কিন্তু ভেরি মাচ ইম্পর্টেন্ট। তারপরে আইবিএস পেশেন্টের ক্ষেত্রে, আমাশয়ের পেশেন্টের ক্ষেত্রে, তারপরে হচ্ছে মানসিক অ্যাংজাইটি বা মানসিক বিকারগ্রস্ত যে কোনো পেশেন্ট, ওজন একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। এজন্য চেম্বারে অবশ্যই ডিজিটাল স্কেল থাকতে হবে। সেই স্কেলে রোগীর রোগীলিপি করার সময় ওজনটা নিয়ে রাখতে হবে, যে 53 কেজি 500 বা, যেমন আমার একটা আইবিএস পেশেন্ট, ও রমজানের ভিতরে আইবিএস বেড়েছে, আমার ওষুধ খায়নি, ও বলেছে যে স্যার রমজানের প্রত্যেকবারই এরকম হয়, তেমন তো আমার একটু বলবা তো। তো তারপরে রমজানের পরে ইরাপশনের ক্ষেত্রে লাল লাল হয় স্যার, লাল লাল হয়, এবার ওই ভিতরে পানির মতো তারপর রক্ত বেরিয়ে যায়, তারপরে আবার কালো হয়ে যায় স্যার। আচ্ছা আচ্ছা, লাল হোক, সবজি হোক, যাই হোক, যদি ভিতরে পানি থাকে তাহলে রাস্ট্রাক্সের সিম্পটম ক্যারি করে। আদারওয়াইজ ভিতরে যদি কিছু না থাকে কিন্তু লাল, ফোলা, উঁচু, এই ক্ষেত্রে সবচেয়ে বড় যেটা মেডিসিন, এন্টিম ক্রুড ইউজ করা যেতে পারে, ইভেন পালসিটিলা ইউজ করা যায়, পালসিটিলা। ঠিক আছে? ওকে, তারপরে তো ঠিক আছে, আমরা সামনের দিকে আগাই। আচ্ছা, তারপরে বলা হচ্ছে যে ল্যাবরেটরি পরীক্ষা কি করতে হবে, তার লক্ষণ দেখে, লক্ষণ যেগুলো বর্ণনা করা হলো মেনিনজাইটিস এর ক্ষেত্রে। আর সিএসএফ বলে একটা পরীক্ষা আছে, সেই পরীক্ষাটা হয় সেরিব্রো স্পাইনাল ফ্লুইড পরীক্ষা করে। হ্যাঁ, সেরিব্রো স্পাইনাল ফ্লুইড। আচ্ছা আচ্ছা, মেনিনজাইটিস গেল। এরপরে আমরা ছোট্ট করে দেখব মৃগী, মৃগী ইপিলাপসি, ইপিলাপসি মৃগী। আচ্ছা, সেরিব্রাল নিউরনগুলোর অতি এবং অস্বাভাবিক কাজের জন্য যদি নিচের লক্ষণগুলো দেখা যায় তাকে মৃগী বলে। যেমন মুডের পরিবর্তন, তার মুড পরিবর্তন হয়, মুড সুইং হবে, রোগী জ্ঞান হারিয়ে ফেলে এবং মাটিতে পড়ে যায়, মাংসপেশিগুলো সংকোচন বা খিঁচুনি হয়, রোগী নীল হয়ে যায়। রোগী নীল হয়ে যায়, তাহলে প্রধান কেন নীল হয় রোগী, কাইন্ডলি একজন একটু বলেন তো। সায়ানোসিসের কারণে অক্সিজেন পৌঁছাতে পারে না কোষে, এই জন্য। থ্যাংক ইউ ম্যাডাম। অর্থাৎ অক্সিজেন পৌঁছাতে পারে না, অক্সিজেন পৌঁছালে সেখানে লাল হয়ে যাবে। আচ্ছা, একটু পর পর মুখ, আচ্ছা তাহলে এই অবস্থায় রোগ যদি নীল হয়ে যায়, এই অবস্থায় গাটা ঘেমে যাচ্ছে, তাহলে এই অবস্থায় কোন মেডিসিনটা আমাদের সবচেয়ে বেশি কার্যকরী? কার্বোভেজ। কার্বোভেজ, গুড ম্যাডাম।
কিন্তু মনে করেন রোগীর এর অবস্থা, কিন্তু তার ঘাম যেটা হচ্ছে, তার ঘামটা হচ্ছে ঠান্ডা বরফের মতো, তাহলে তখন কি মেডিসিন চলে যাবে? স্যার ভ্যারেট্রাম অ্যালবাম। ইরেট্রামেল। আচ্ছা, আরেকটা মেডিসিন আছে, সেটা কি? যেটা সাধারণত আমরা অ্যান্টিডোট হিসেবে ব্যবহার করে থাকি, একটা মেডিসিন, কি সেটা? কফিয়া। কফিয়া না স্যার, নাক্স নাক্স তো। ক্যাম্ফর স্যার, ক্যাম্ফর। ইয়েস। ঠিক আছে, ঘাম হবে এক সব সময় একবার শীতল ঘাম, বরফ শীতল ঘাম। ক্যাম্পো। ঠিক আছে, ভ্যারেট্রামে আছে, ক্যাম্ফর আছে। জি, যাক, এগুলো জানা থাকলে কি হয়, দেখা যাচ্ছে যে আপনি এমনও হয় অনেক সময় দেখবেন রোগীর ভিড় থাকলে ওষুধ অনেক খুঁজে পাওয়া যায় না, এরকম হয় না অনেকের? স্যার বললে আমি একটা ছোট্ট রোগী লিপি বলতাম আর কি। হ্যাঁ হ্যাঁ, বলবেন। আমি একটু আগাইনি ম্যাডাম। আচ্ছা স্যার। জি জি, আচ্ছা আচ্ছা, তারপরে কি হলো, আমরা পড়ছি মৃগী পড়ছিলাম, অর্থাৎ ইপিলেপসি। ইপিলেপসিতে মুড পরিবর্তন, রোগী জ্ঞান হারিয়ে ফেলে, মাটিতে পড়ে যায়, মাংসপেশিগুলো সংকোচন বা খিঁচুনি হয়, রোগী নীল হয়ে যায়, একটু পর পর মুখ, হাত পা এবং শরীরে অস্বাভাবিক নড়াচড়া হয়, মুখে ফেনা ওঠে, লালা পড়ে, জিহ্বা কামড়ায় পড়ে এবং প্রস্রাব বা পায়খানা বেরিয়ে পড়ে। জ্ঞান ফিরে পাওয়ার পর রোগী দ্বিধাগ্রস্ত বোধ করে এবং ওই সময় মাথা ব্যথা করে। রোগ নির্ণয় করতে রোগের লক্ষণ থেকে ইসিজি করা যেতে পারে, স্কাল এক্স-রে করা যেতে পারে। এটা মৃগী। সাধারণত ইপিলেপসি, একটা জিনিস খেয়াল করবেন, অনেক সময় দেখবেন স্কুলের 10 জন 15 জন ছাত্রী একবার অসুস্থ হয়ে গেছে, 10 জন 8 জন 10 জন ছাত্র একবার অসুস্থ হয়ে গেছে, এরকম শোনা যায় না? এগুলো সব কিন্তু এই 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 সমস্যা হয়। ঠিক আছে, আচ্ছা, এদের কিছুই না, একটা টাইম বিং, একটা সময় পাস করলেই এরা ঠিক হয়ে যাবে। এদেরকে সঙ্গে সঙ্গে স্যালাইন বলেন বা ইত্যাদি যদি পুশ করা হয় বা খাওয়ানো হয়, অবশ্য তখন সে খুব ইরিটেবল থাকে, অ্যাংজাইটিতে থাকে, নাক মুখ ঘেমে যায়, শরীর ঘেমে যায় তার। তা বিশেষ করে আত্মীয় স্বজন গুলো খুবই মানে হয়ে যায়, মানে টেনশনে পড়ে যায় রোগীর এই অবস্থা দেখে। টেনশনের কোনো কারণ নেই, আমরা এগুলো ম্যানেজ করা শিখতে হবে, ম্যানেজমেন্ট শিখতে হবে। আর যে এই সমস্যাটা অনেক গার্মেন্টে হয়ে থাকে, পরে গার্মেন্টের লোকেরা বলে যে কি জানি আছে এই অফিসে, এই জন্য এরকম হয়। কিচ্ছু নেই এদের। আমাদের তাহলে এই অবস্থায় আমাদের প্রথম মেডিসিনটা কি বলেন তো? যদি রোগীর এই অবস্থায় প্রথম মেডিসিন কি? ব্লাইন্ডলি কোন মেডিসিনটা দেবেন? অ্যাকোনাইট। স্যার অ্যাকোনাইটের সাথে বেলেডোনা কেমন? হ্যাঁ, না, এই যে মৃগীর ইপিলেপসির প্রথম পর্যায়ে, কারণ ইপিলেপসিতে কি হবে, তার ভিতরে কি থাকবে, রোগী হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলার মতো অবস্থা হবে, মাঠে একবার ক্ষণে ক্ষণে তার চেঞ্জ হবে। ঠিক আছে, অস্বাভাবিক নড়াচড়া, মুখ হাত পা ইত্যাদি ইত্যাদি, অ্যাকোনাইট দেবেন। আর রোগী খুব ভীত সন্ত্রস্ত, চোখের দিকে তাকাবেন, তাকালেই দেখবেন যে মুখের দিকে তাকালে সে যেন কাউকে চিনতে পারছে না, কিছু বলতে পারছে না, মানে ভীত সন্ত্রস্ত, এরকম একটা অবস্থা। জি, এরপরে আসি যে পৃথিবীর ইতিহাসে যে নিতাই স্যার, এই যে মৃগী রোগী কি স্যার ইনস্ট্যান্টলি হয় না, সে আগের থেকে বলতে পারে? স্যার আগের থেকে বলতে পারবে এরকম হচ্ছে কিনা? অনেক সময় স্যার মানে স্যার আমি যেটা বলতেছিলাম, জি জি, এখানে ডাক্তার মিজানুর রহমান কল্লোলে 2 শতাধিক রোগের কথা, ওখানে স্যার বলছে যে লক্ষণ প্রকাশের 24 ঘন্টা আগে তার রোগীর মেজাজে পরিবর্তন আসবে। মানে তাহলে বোঝা যাচ্ছে মৃগী রোগীর। জি জি জি, তাহলে আমরা এটা বুঝতে পারি যে স্যার এই যে ইপিলেপসি যখন হবে, এর মানে আগের থেকে তার শরীরে একটা মানে পরিবর্তন লক্ষ্য করা যাবে। হ্যাঁ যাবে, তবে এটা সাধারণত এজড পিপুলের ক্ষেত্রে হবে, যুবক এজড পিপুলের, কিন্তু সাধারণত স্কুল পড়ুয়া ছাত্র ছাত্রীদের ক্ষেত্রে আমি নিজের চোখে দেখছি যে এটা কোনো প্রকার ছাড়াই, নোটিশ ছাড়াই, হ্যাঁ, তাদের এগুলো হঠাৎ করে সাডেন রাত 12টা 1টা 2টার সময় হঠাৎ করে
ঠিক আছে। তারপরে যখন সে অর্ডিনারি মৃগী রোগী হয়, হ্যাবিচুয়েটেড হয়ে যায়, তখন আস্তে আস্তে সে তখন এটাকে অ্যাডাপ্ট করে, তখন সে বুঝতে পারে আমার এইটা হলে এটা হতে পারে, এটা হলে এটা হতে পারে। জি ফরহাদ স্যার বলেন। স্যার আমার ফুফা, ও যে ওনার কথা বলি, উনি ওনারও এপিলেপসি আছে, নিয়মিত ওষুধ খেতে হয়, ওষুধ খায় না হয় ওনার এপিলেপসিটা হয়। ওনার, আমি শুনছি যে এরকম যে ওনার যখন মৃগীটা উঠবে তখন ওনার শরীরটা একটু খারাপ লাগে, তার আগে সিমটম উনি, এই আর কি, এটা থাকে, ওনার নিয়মিত ওষুধ খেতে হয়। উনি কি ওষুধ খান নিয়মিত? ওষুধের নামটা আপাতত ভুলে গেছি স্যার, এই যে 500 mg সকালে একটা বিকালে একটা নিয়মিত খেতে হয়। তা আপনি ইয়ে দেখেন না, বারবিটন বারবিট, বারবিটন নামে একটা ওষুধ আছে, এটা হ্যাঁ হ্যাঁ বারবিট সিরাপ আছে, ওষুধ আছে, অনেক কিছু আছে। তো এই আরেকটা নাম হয়তো। আচ্ছা ঠিক আছে, অন্য নাম হতে পারে। আপনি রোগীলিপি করেন, করে তার ইয়ে দেন, তাহলে এগুলো কন্টিনিউয়াস খাওয়া লাগবে না ইনশাল্লাহ। রোগীলিপি করেন, ওষুধ দেন, ঠিক আছে? আমি করবো, জি স্যার। ওকে, আচ্ছা। তারপরে বলা হচ্ছে যে বিষণ্ণতা বা ডিপ্রেশন, এইটা এমন একটা রোগ, এই রোগটা যেদিন মানুষ সৃষ্টি হয়েছে সেই দিন থেকেই এই রোগটা তৈরি হয়েছে, ঠিক আছে? বিষণ্ণতা বা ডিপ্রেশন খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য। এই রোগের অবস্থা এবং এর ম্যানেজমেন্ট জানা, সেই সাথে মেডিসিন। মানে যখন মহান আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে বললেন যে তুমি ওই ফল খাও না, এই যে টেনশন, জি জি, ওইটাকে আমরা যেমন ধরলাম, কিন্তু মূলত পৃথিবীতে আসার আগ পর্যন্ত তো তাদেরকে মানুষ হিসেবে ওইভাবে চিহ্নিত করা হয়নি মনে করেন। বা পৃথিবীতে যখন আসলো তখন থেকে তো টেনশন, একেবারে খুঁজে পাচ্ছে না, তাই না? তখন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, এই দোয়া পড়ছে যে আল্লাহ আমি আমার উপর জুলুম করেছি, আপনারা ক্ষমা করে দিন। এই দোয়া পড়তে পড়তে কিন্তু আস্তে আস্তে হয়েছে। সুতরাং এই থেকে ডিপ্রেশন বলেন বা এই যে ইয়ে শুরু হয়েছে, তাদের টেনশন, অ্যাংজাইটি সবকিছু মিলে। ডিপ্রেশন হলো ইমোশনাল ইলনেস, আবার বলছি ইমোশনাল ইলনেস। এই রোগের ব্যক্তির মন মেজাজ বা মুডের অবনতি ঘটে যাওয়াকে ডিপ্রেশন বা বিষণ্ণতা বলা হয়। ইহা মানসিক রোগের আওতায় একটি অসুখ। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় যে কোনো কারণে মস্তিষ্কের নিউরোট্রান্সমিটারে পরিবর্তন ঘটলেই ডিপ্রেশন বা বিষণ্ণতার সৃষ্টি হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু এর নির্দেশাবলী গাইডলাইন অনুযায়ী অবসন্ন মন, লো মুড, লো ইন্টারেস্ট কে ডিপ্রেশনের আওতায় ফেলা হয়েছে। রোগের প্রকারভেদ, স্যার শব্দগুলি আর একটু রিপিট করুন প্লিজ। শব্দগুলো হচ্ছে হু এর দেওয়া নির্দেশাবলী গাইডলাইন অনুযায়ী অবসন্ন মন, লো মুড, শক্তিহীনতা, লো এনার্জি, এবং উৎসাহহীনতা, লো ইন্টারেস্ট কে ডিপ্রেশনের আওতায় ফেলা হয়েছে। ডিপ্রেশন বা ডিপ্রেসিভ এপিসোডকে সাধারণত দুই ভাগে ভাগ করা যায়, ইউনিপোলার ডিপ্রেশন, বায়োপোলার ডিপ্রেশন। ইউনি মানে এক, আর বায়োপোলার মানে দুই। ডিপ্রেশনের গভীরতারও প্রকারভেদ আছে। অল্প, সেটা মাইল্ড, মাইল্ড মানে অল্প, মাঝারি, গভীর, মডারেট, সিভিয়ার। ডিপ্রেশন তিন প্রকারের, মাইল্ড, মডারেট, সিভিয়ার। কারণ ডিপ্রেশন এক জটিল রোগ, কারণ এই রোগ হয় নির্দিষ্ট করে কারো পক্ষেই তা বলা সম্ভব না, তবে অনেকের ক্ষেত্রে কিছু কমন কারণ থাকে যার জন্য এই রোগের উৎপত্তি হতে পারে। অপমানবোধ, মানসিক বা শারীরিক ভাবে অবমাননার শিকার হলে অনেকে ডিপ্রেশন বা বিষণ্ণতায় আক্রান্ত হয়, ঠিক আছে? নিরাপত্তাহীনতা বা একাকিত্ব, সামাজিক ও পারিবারিক নিরাপত্তাহীনতার কারণে অনেকে বিষণ্ণতার শিকার হয়। তাছাড়া বাবা মা, বন্ধু বান্ধব বা অন্যান্য কাছের মানুষের সাথে সম্পর্কহীনতা বা মতবিরোধ থেকেও অনেকে বিষণ্ণতায় ভুগে থাকে, ঠিক আছে? মৃত্যু শোক, কাছের মানুষের মৃত্যু অনেকের ক্ষেত্রে বিষণ্ণতার ঝুঁকি বাড়ায়। বংশগত প্রভাব, পরিবারে কারো ডিপ্রেশন থাকলে তা অন্যদের উপর প্রভাব বিস্তার করতে পারে।
জীবন পদ্ধতিতে বড় ধরনের পরিবর্তন, জীবনে বড় কোনো পরিবর্তন ঘটলে তা থেকে অনেকে বিষণ্ণতায় ভোগে। চাকরি হারালে, অবসরে গেলে, আয় কমে গেলে, জায়গা পরিবর্তন হলে, বিবাহ বিচ্ছেদ ঘটলে, এমনকি নতুন বিয়ে করলেও অনেকে ডিপ্রেশনের শিকার হয়। সুতরাং যারা বিয়ে করেননি, বড় কোনো রোগের পার্শ্ব প্রতিক্রিয়া, বড় ধরনের, সেটা হলো স্যার ওই যে প্রেমে ব্যর্থ হওয়া। জি স্যার, অবশ্যই অবশ্যই খুব বড় একটা কারণ স্যার। এটা বলা হচ্ছে বড় কোনো রোগ থাকলে রোগী ডিপ্রেশনের শিকার হতে পারে। যেমন হঠাৎ করে শুনলো তার ক্যান্সার হয়েছে বা সিকেডি। হ্যাঁ, আর শুধু এত বড় হওয়া দরকার নেই, মাঝারি ধরনের রোগ হলেই হবে। আচ্ছা, ওষুধের প্রভাব, নির্দিষ্ট কিছু ওষুধ সেবনের ফলেও কেউ বিষণ্ণতায় আক্রান্ত হয়। ঠিক আছে, তারপরে স্যার যেটা বললেন এটা তো অবশ্যই প্রেমে ব্যর্থ, বিভিন্ন অনেক কারণ আছে। প্রেমে ব্যর্থ, সম্পত্তি পেল না, ভাই বোনের গন্ডগোল, স্বামী স্ত্রী গন্ডগোল, তারপর ইরেকটাইল ডিসফাংশন, ঠিক আছে, প্রিম্যাচুর ইজাকুলেশন, ঠিক আছে, হোমিওপ্যাথি ডাক্তারের চেম্বারে বসে থাকে, রুগী আসে না, ডিপ্রেশন চলে যেতে পারে ডাক্তার। আচ্ছা আচ্ছা, তারপরে রোগের লক্ষণ, সিমটম এন্ড সাইন, অনুভূতিগুলো বেশিরভাগ লুকিয়ে রাখা, ভালো বা খারাপ কোনোটাই না থাকা, ইচ্ছে করে প্রচন্ড ব্যস্ত একটি জীবন বেছে নেওয়া, অল্পতেই রেগে যাওয়া, অহেতুক ঝুঁকিপূর্ণ আচরণ করা, চিন্তা ভাবনা অস্পষ্টতা, নিজের পছন্দের কাজগুলো আর না করা, অন্তর্মুখী ও এককেন্দ্রিক হয়ে পড়া। অবশেষে সুইসাইড করা না স্যার? সুইসাইডের দিকে চলে যাবে এই আর কি, যে না করলে অ্যাটেম্প নেবে। জি, আচ্ছা, আরেকটা, আরো দুটো আছে ছোট ছোট, আজকে কি এখানে রাখবো নাকি? অনেকগুলো প্রশ্ন, আচ্ছা ছোট করে শেষ করে দিই। এরপর আছে আপনার এনসেফালাইটিস। এনসেফালাইটিস মানে মস্তিষ্কে প্রদাহ। আচ্ছা, এনসেফালাইটিস লিথার্জিকা হচ্ছে এনসেফালাইটিস রোগের একটি রহস্যময় ধরন। 1917 সালে স্নায়ু বিজ্ঞানী কনস্ট্যান্টাইন ভন ইকোনমি প্রথম এই রোগের কথা বর্ণনা করেন। এই রোগে আক্রান্ত ব্যক্তির মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হয়, রোগী বাক ও চলন শক্তি হারিয়ে ফেলে। 1915 থেকে 1926 সালের মাঝে এনসেফালাইটিস লিথার্জিকা মহামারী আকারে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। এরপর মহামারী আকারে আর আবির্ভাব না ঘটলেও বিচ্ছিন্নভাবে কিছু মানুষের আক্রান্ত হওয়ার ঘটনা প্রায় শোনা যায়। কারণ এ রোগের কারণ কি সেটা এখনো উপযুক্ত ব্যাখ্যা পাওয়া যায়নি। 2004 সালে গবেষণায় দেখা যায় যেসব রোগ এনসেফালাইটিস লিথার্জিকাতে আক্রান্ত হয়েছেন তাদের গ্রুপে স্ট্রেপ্টোকক্কাস ব্যাকটেরিয়া দ্বারা ফ্যারিঞ্জাইটিসে আক্রান্ত হওয়ার ঘটনা ঘটেছে। কারো মতে বক, শূকর আর বিশেষ ধরনের কিউলেক্স মশা একসঙ্গে এই তিনের উপস্থিতি ছড়িয়ে দিতে পারে মরণ রোগ এনসেফালাইটিস। আচ্ছা, সিমটম হচ্ছে কি এনসেফালাইটিসের, এই রোগের প্রাথমিক উপসর্গ ম্যালেরিয়া, ডেঙ্গু বা আর 5টা জ্বরের মতোই। তবে এনসেফালাইটিসের জীবাণু অতি দ্রুত মস্তিষ্ক ক্ষতি করে, তাই রোগটা বুঝে উঠতেই অনেকটা দেরি হয়ে যায়। এই রোগের লক্ষণগুলো মাঝে আছে জ্বর, গলা ও মাথা ব্যথা, জড়তা, একটি জিনিসকে দুটি করে দেখা। জ্বর, গলা ও মাথা ব্যথা, জড়তা, একটি জিনিসকে দুটি করে দেখা। যে কোনো ক্ষেত্রে দৈহিক ও মানসিক ভাবে দেরিতে সাড়া দেওয়া, ঘুমের সময় উল্টো হয়ে যাওয়া, অর্থাৎ রাত জেগে থাকা ও দিনে ঘুমানো। তবে বাচ্চাদের ক্ষেত্রে এরকম হলে কিন্তু এনসেফালাইটিস না। আচ্ছা, জটিলতা, রোগের চূড়ান্ত পর্যায়ে রোগী কোমাতে চলে যেতে পারে। এছাড়া রোগীর চোখের সঞ্চালন হয়ে যেতে পারে, অস্বাভাবিক ধরনের পার্কিনসন্স ডিজিজ হতে পারে, শরীরের উপরের অংশে দুর্বলতা, মাংসপেশিতে ব্যথা, কাঁপুনি, ঘাড় নাড়াতে অক্ষমতা ও আচরণগত পরিবর্তন দেখা যায়। চিকিৎসা চিকিৎসা লক্ষণ অনুযায়ী হবে। আচ্ছা, এবার আসি ডিমেনশিয়া। ডিমেনশিয়া হচ্ছে স্মৃতিশক্তি লোপ। মানুষের গড় আয়ু বৃদ্ধি পাচ্ছে, এটা যেমন সুখের বিষয়, অন্যদিকে বয়স্কদের কিছু কিছু রোগ বৃদ্ধি পাচ্ছে, যার ভোগান্তি শুধু রোগীরাই নয় বরং
ঘরের সবাইকে ভুগতে হয় পরিবারের লোকদের, তেমন একটি অসুখ ডিমেনশিয়া। ডিমেনশিয়া ল্যাটিন শব্দ ডিমেন্টারি হতে উদ্ভূত, যার অর্থ পাগল করে দেওয়া, যা বা স্মৃতিভ্রংশ রোগে আক্রান্ত ব্যক্তির বুদ্ধি, স্মৃতি ও ব্যক্তিত্ব লোপ পায় এবং রোগ ক্রমান্বয়ে বাড়তে থাকে। ডিমেনশিয়া এক ধরনের ব্রেইনের অসুখ, যেখানে ব্রেইনের নির্দিষ্ট কিছু জায়গায় কোষগুলো নষ্ট হয়ে যায়। 10% বয়স্কদের মধ্যে এই সমস্যা হতে পারে। অন্যান্য শারীরিক ও মানসিক রোগে ভুগছেন এমন লোকদের মধ্যে বেশি হতে পারে। পৃথিবীর সব দেশের মতো আমাদের দেশে এই রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। ডিমেনশিয়া রোগীর সংখ্যা বাড়ছে। আমাদের এখানে এখন তো মধ্যবয়সী অনেক রোগী বলে সব ভুলে যাচ্ছে অমুক তমুক, তখন রোগীকে একটু সান্ত্বনা দিতে হয়, যে একটু বয়সের সাথে এটা এরকম হয়, ওই আপনি একটু অসুস্থ আছেন তাই এরকম হচ্ছে, তো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। এটা বললে কিন্তু রোগী কনফিডেন্স ফিরে পায়, তখন আস্তে আস্তে হারানো চাবি সে খুঁজে পায়। এ ধরনের মধ্যে আলঝেইমার্স ও ব্রেন স্ট্রোক টাইপই বেশি। 65 বছর বয়সে 1% আছে, এত দরকার নেই আমাদের। কারণ আলঝেইমার ডিজিজ, স্ট্রোক, ভিটামিনের অভাব, বিশেষ করে ভিটামিন B1, B12, ফলিক অ্যাসিড, নিউরোসিফিলিস, হাইপোথাইরয়েডিজম, মাথার আঘাত অথবা বারবার মাথায় ইনজুরি হওয়া, দীর্ঘদিন মাদকাসক্ত, অ্যালকোহল ও অন্যান্য নেশাদ্রব্য দীর্ঘদিন সেবন, বিভিন্ন অর্গান ফেইলিওর হওয়ার পর, এইডস রোগ, ব্রেন টিউমার অন্যান্য জায়গায়। আচ্ছা, এখানে আরেকটা জিনিস জানি, স্যাডনেস থেকে কিন্তু ডিমেনশিয়া হতে পারে। আচ্ছা, ভুলে এই রোগের লক্ষণ হচ্ছে কি, ভুলে যাওয়া, এমনকি নিজের পরিবার পরিজনের নাম ভুলে যায়, সন্তানদের নাম ভুলে যায়, রাস্তাঘাট চিনতে পারে না, খেয়াল হারিয়ে ফেলা, মনে করতে না পারা, হিসাব নিকাশ ভুলে যাওয়া, ঘুমের ব্যাঘাত ঘটে দিনের বেলায় বেশি, খেয়ে বলে খাইনি, সবকিছু খুঁজতে থাকে, রেগে যায়, মাঝে মধ্যে একদিকে চলে যায়। আপনারা এরকম রোগী পাইছেন কখনো, যে সকালে কি খাইছে বলতে পারেনি? আমি কিন্তু পেয়েছি। বা দুপুরে কি খেয়েছে বলতে পারে না। সেক্সুয়াল অপ্রীতিকর আচরণ করে ফেলে, অনেক সময় পায়খানা শরীর ও বিভিন্ন জায়গায় মাখে, গায়ে শরীর পায়খানা মাখে বা এই নিয়ে খেলা করে। এটা কোন মেডিসিনের সবচেয়ে বড় লক্ষণ? স্যার এটা কি হাইসিয়ামাস? ইয়েস স্যার, থ্যাংক ইউ স্যার, জাযাকাল্লাহ। আচ্ছা, তো ডিমেনশিয়া রোগীর ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে রোগীর প্রতি খেয়াল রাখতে হবে। স্ট্রোক হলো কিনা এগুলো খেয়াল রাখতে হবে। দেখবেন মুখের দিকে তাকালেই বোঝা যাবে স্ট্রোকের রোগীর। তারপরে তার জীবনের যে অভ্যাস সেগুলোর ব্যাপারে খেয়াল রাখতে হবে। আর আমাদের হোমিওপ্যাথিতে ডিমেনশিয়া নামে একটা রুব্রিকই আছে, আমরা সেখান থেকে এটা ডিসার্টেশন করতে পারি, সেই লক্ষণ অনুযায়ী চিকিৎসা দিতে পারি। তাহলে আজকে আমরা 4টা রোগ সম্পর্কে ছোট ছোট করে পড়লাম। প্রথমে মেনিনজাইটিস মানে তো আমরা বললাম যে ব্রেনের যে পর্দা, সেই পর্দার যে প্রদাহ বা ইনফ্লামেশন, দ্যাট ইজ মেনিনজাইটিস। দ্বিতীয়টা পড়লাম আমরা ইপিলেপসি বা মৃগী। তৃতীয়টা পড়লাম আমরা ডিপ্রেশন, বিষণ্ণতা, ঠিক আছে, যেটাকে আমরা স্যাডনেস বলি। আর একটা আছে এনসেফালাইটিস বা মস্তিষ্কে প্রদাহ, ঠিক আছে। এই 4টা আমরা, আরেকটা পড়লাম স্মৃতিশক্তি লোপ বা ডিমেনশিয়া, স্মৃতিশক্তি কমে যায়। আমরা অ্যানাকার্ডিয়াম কমনলি ইউজ করে থাকি অনেক ক্ষেত্রে, তবে অ্যানাকার্ডিয়াম কিন্তু ডিমেনশিয়ার মেডিসিন না, এটা মাথায় রাখতে হবে। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। ছোট্ট ছোট্ট করে আমরা রোগগুলো একটু জানতে যাই। এরপরে আমরা শুনবো মাসুমা ম্যাডাম। জি স্যার, যে বলতে যাচ্ছিলাম আর কি, যে আমার সাহেবের আর কি আরো 1-1.5 বছর আগে ওনাকে যে অজ্ঞান পার্টিরা ধরেছিল। পরে আমি যখন ঢাকা মেডিকেল নিয়ে গেছিল, ওখান থেকে ওনার অফিসের লোকেরা খুঁত পেয়েছে, আর আমার বাসু চলে গেছিল। পরে যে স্টমাক আর কি ওয়াশ করেছে। পরে বাসায় নিয়ে আসতে আসতে আমি যখন টঙ্গীর কাছাকাছি চলে গেলাম, পরে আবার গাড়িতে ব্যাক করেছি, তো ওইখানে আমি ওপিএম নিয়ে গেছিলাম, ওপিএম খাওয়াইলাম। তো ওনারা খাওয়াতে দিচ্ছিল না, আরো আত্মীয় স্বজন বলছিল যে অন্য ওষুধ খাওয়াইতে, ডাক্তারের কাছে নিয়ে যাও। আমি হোমিওপ্যাথ করি, এই জন্য আমার উপরে বেশি ভরসা পাচ্ছে না। কিন্তু আমার সাহেবের আবার আমার উপরে অনেক ভরসা করে, যে কোনো সমস্যা হলে প্রথমে আমি ওষুধ দিই। পরে বাসায় নিয়ে আসছি, পরে রাত গেল, পরের দিন দেখি উল্টা পাল্টা কথাবার্তা বলে। কিন্তু যখন খাওয়াচ্ছিলাম, পরে দেখতেছি, আমি খেয়াল করতেছি যে কিছু খাওয়াইলেই পরক্ষণে উনি বমি করে দিচ্ছে। পরে আর্সেনিক 3 ডোজ ওষুধ দিলাম। পরে দেখি যে ইনশাআল্লাহ 2-4 দিনের মধ্যে আলহামদুলিল্লাহ ঠিক হয়ে গেছে স্যার। জি আলহামদুলিল্লাহ।
এটাই যে তখন আপনি বলতেছিলেন কি জানিও ওইটার সাথে ম্যাচিং করছিল তো এই জন্য থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ। আর্সেনিক জি, বললাম না এই যে বমিতে আর্সেনিক আমার কাছে 1 নম্বর মেডিসিন। ঠিক আছে, আর্সেনিক কিন্তু আর্সেনিকের বেস কোনটা করে দেওয়া হয়েছে স্যার? হুম ওই যে খাওয়ানোর কোনে প্রাধান্য দেওয়া হয়েছিল? খাওয়ার পর বমি, খাওয়ার পরে বমি করে দিচ্ছিল। আর্সেনিক। আর একটা যেহেতু পয়জনাস হয়েছে, এটাতেও আর্সেনিক দেওয়া যায়, কোনো সিমটম ছাড়াই। পয়জনাস হলে আর্সেনিক দেওয়া যায়। স্যার আমি একটা রোগীর কথা বলবো। জি স্যার বলেন। হাসপাতালে এক রোগী ছিল, মহিলা, ফেলে রাখছে, জ্বর আসে, কিন্তু এই রোগীর সমস্যা হলো যে যখন পানি খায়, খাওয়ার পরে খালি বমি করে। আমি আর্সেনিক দিলাম যে 24 ঘন্টার মধ্যে জ্বর সারা গেল, রোগীটা চলে গেছে। কিন্তু সমস্যা আছে একটা, রোগী কিছু খায় না, আমাকে আর জানায়নি। ওই বগুড়া হাসপাতালে লেগেছেন, লেজায় ওষুধ দিছে, আর ভালো হয়ে গেছে। ওই বমির জন্যই আমি দিয়েছিলাম আর্সেনিক। পানি খায় আর বমি করে, পানি খায় আর বমি করে, তাতে খুব ভালো করে 24 ঘন্টার মধ্যে। কিন্তু ডাক্তাররা কোনো চিকিৎসা করেনি, শুধু ফেলাই রাখে। জি স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, আর্সেনিক মনে করেন এই জায়গাটা ফেল করলো, নেক্সট মেডিসিন কোনটা ভাববেন স্যার কাইন্ডলি? মনে করেন রোগীটার খেয়ে বমি বা পানি খেয়ে বমি, কিন্তু আর্সেনিক ফেল করে গেছে, আর্সেনিক সেখানে তার কাজ করছে না, হতে পারে অবশ্যই হতে পারে। ফেরামেট স্যার। ফেরামেট আর একটা খুব দারুণ মেডিসিন আছে। ফেরামেট সাধারণত প্রেগন্যান্সি মহিলাদের ক্ষেত্রে বেশি কার্যকর, অবশ্যই দিতে পারেন ফেরামেট। দ্যাট ইজ বিসমাথ। ঠিক আছে, পানি তরল খাওয়ার সাথে সাথে বমি, বিসমাথ। ঠিক আছে স্যার হ্যালো, বলেন। স্যার আমার কাছে ওই দিন একটা পেশেন্ট আসছিল, এদের মধু পোকে কামড় দিছে। মধুর বাসা বাপে ভাঙতে গেছে, ছেলে ভিডিও করতে গেছে। খুব মজার জিনিস, কামড় দিছে। কামড় দেওয়ার পরে, অনেকগুলো কামড় দেওয়ার পরে আমার কাছে আসছে। আর আমি তারা কতক্ষণ বসায় রাখলাম। বসায় রাখার পরে বললাম যে জায়গাগুলোতে কামড় দিছে, ওই জায়গাগুলোতে গরম দিলে ভালো লাগে না, ঠান্ডা দিলে ভালো লাগে। তখন বললো যে না, ঠান্ডা দিলে একটু ভালো লাগে। তখন তারে আমি লিডাম 30 3টা ডোজ দিলাম। বলছি যে পরবর্তীতে আমার জিজ্ঞাসা করা ছাড়া আর পরবর্তী ডোজ খাবে না, আধা ঘন্টা পর পর। এখন দেওয়ার পরে বমি, পাতলা পায়খানা শুরু হয়েছে। পরে আমারে ফোন দিল, আমি ওষুধ বন্ধ করে দিলাম। দেয়া পরে আমি চিন্তা করতেছি যে কেন এই বমিটা হইতেছে। পরে আমি মিথুনদারে ফোন দিলাম, আমি বললাম, দাদা এই ব্যাপার, আমি তো এইভাবে একটা রুগীরে ওষুধ দিছি, এই ব্যাপার, এখন কি করা যায়? কয় যে না ঠিক আছে, আপনি ওষুধ। আমি বললাম যে সিমটমই দিলাম, তো কয় না, যদি এর থেকে হইতেছে তাহলে ঠিক আছে। তা আমি আর কোনো ওষুধে দিই নাই, তা আমি বসে আছি আর কি। তো এই জন্য বলতেছি যে আমরা যে বমি থাকলে তারে যদি আর্সেনিক দিই, তাহলে এটা কিন্তু মানে গতানুগতিক না, আমার রোগীর অবজারভেশনের উপরে নির্ভর করবে। পরে আমি তারে কোনো ওষুধে দিই নাই আর কি। পরে আসছে স্যার, আপনার সিচুয়েশনটা ঠিক আছে স্যার। কেন? সে তখন টক্সিন কিন্তু ইন করেছে তার বডিতে। এনি কাইন্ডস অফ ডিসচার্জ আফটার টেকিং রেমেডি, দ্যাট ইজ ভেরি মাচ পজিটিভ। কিন্তু রোগী কমপ্লেন নিয়েই এসছে যখন পাতলা পায়খানা আর বমি, তার কজেশন কি দেখতে হবে, অবশ্যই সেটা দেখতে হবে। আর আপনার যেটা যেহেতু তার ভিতর টক্সিক হয়েছে, সেভাবে টক্সিন তারপর ঢুকছে তার শরীরে, এখন তার পাতলা পায়খানা বমির মাধ্যমে এটা ক্লিয়ার হয়ে যাচ্ছে। এই সময় কিন্তু পাতলা পায়খানা বমির জন্য তার আর্সেনিক বা বিসমাথ দেওয়া যাবে না। তার মিনিমাম 7-8 বার অন্তত বমি পাতলা পায়খানা যদি হয়, তারপরে মেডিসিনে যেতে হবে। ঠিক আছে স্যার?
মানে আমরা যেটা বলতেছি আর কি, যে আসলে আমি যে কথাটা এখানে বলতে চাচ্ছি, যে আমরা যদি ভমিটিং হয় এই লক্ষণের উপরে কিন্তু আমরা ওই যাতে আর্সেনিককে মানে ব্যবহার না করি আর কি, ওই কথাটা বলতে চাচ্ছিলাম আর কি স্যার। ওকে, জি স্যার।